আচ্ছা ভাই, সবাই একটু দিকে খেয়াল করি। সবাই ম্যাথের শীটটা নাও। হ্যাঁ, আমরা এই শীটের তোমরা দেখতে পাচ্ছ প্রথম পেজে হচ্ছে 15টা ম্যাথ দেওয়া আছে। তো এই ম্যাক্সিমাম ম্যাথই হচ্ছে আমাদের লাস্ট ক্লাসে যে আমরা অগ্রগামী তরঙ্গের সমীকরণটা প্রমাণ করছিলাম ওই সমীকরণ থেকে। তোমরা ফার্স্টে প্রথম ম্যাথটা লেখো, কোশ্চেন নাম্বার 1। তো দেখো, রুয়েটে 2015-16 সালে যে কোশ্চেনটা আসছে, একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ দেওয়া আছে। বলা হচ্ছে এখানে সব কয়টি রাশি এসআই এককে প্রদত্ত। বলা হচ্ছে তরঙ্গটার বিস্তার, কম্পাঙ্ক, বেগ ও পর্যায়কাল নির্ণয় করো। এখানে ভাইয়া সবগুলা কোশ্চেনই একই প্যাটার্নের, একটা ভালো করে বুঝলে তুমি বাকি সবগুলাই পারবা। তো সবাই লেখো, হচ্ছে দেওয়া আছে যে ইকুয়েশনটা দেওয়া আছে এটা একটু লেখো। দেওয়া আছে y ইকুয়াল হচ্ছে 5 sin 300 পাই টি মাইনাস 1.57x। তোমাকে এই ইকুয়েশনটা দিয়ে দিছে। তো ভাই আমরা লাস্ট ক্লাসে এই ম্যাথগুলা করানোর সময় ভাইয়া বলছিলাম, আরেকবারও লিখে দিচ্ছি, এক্স এর সাথে যা থাকবে সব কমন নিব, সব কমন নিব। এক্স এর সাথে যা থাকবে আমরা সবগুলা রাশি কমন নিয়ে নিব। কারণ আমাদের মনে আছে তোমাদের প্রমাণ করানোর সময় আমরা এই কাজটাই করছি। এক্স এর সাথে এখানে প্রমাণে 2π/λ ছিল একটা, তাই না ভাই? আমরা লাস্ট ক্লাসে ওটা কমন নিয়েছিলাম। তাহলে এই ম্যাথটাতে এক্স এর সাথে আমাদের 1.57 আছে, তাহলে এটা কমন নিয়ে নাও। তাহলে 5 sin 1.57 ইন্টু হচ্ছে 300 পাই টি ডিভাইডেড বাই 1.57 মাইনাস হচ্ছে এক্স। তাহলে এক্স এর সাথে যা আছে আমরা পুরাটা কমন নেওয়ার পরে এরকম একটা রাশি দাঁড়ালো। এখন ভাইয়া তোমরা ক্যালকুলেটরে এটার একটু ভাগ দাও। এই যে 300 পাই, এটাকে 1.57 এটা দ্বারা ভাগ দাও। তাহলে এটা আসবে হচ্ছে y ইকুয়াল 5 sin 1.57, তারপর কত আসছে? আচ্ছা, 600.3 টি মাইনাস হচ্ছে এক্স। এটাকে দিবা 1 নাম্বার ইকুয়েশন। এখন ভাই আমরা যে আদর্শ সমীকরণটা জানি, তাহলে আমরা জানি y ইকুয়াল হচ্ছে a sin 2π/λ vt মাইনাস এক্স। এটা হচ্ছে 2 নাম্বার ইকুয়েশন। তাহলে দেখো ভাইয়া এই ম্যাথগুলো একদম সিম্পল, আর তোমরা দেখতেছো পুরা পেজেই দেখো এই ম্যাথগুলা অনেকবার আসছে। বুঝছি ভাই? একটাই কাজ, এক্স এর সাথে যে সহগটা থাকবে তুমি ওইটা কমন নিয়ে নিবা, কমন নিয়ে আদর্শ সমীকরণের সাথে কম্পেয়ারে যাবা। তাহলে আসো আমরা যদি কম্পেয়ারে যাই ভাইয়া, এখানে আছে এ, এটা বোঝায় হচ্ছে বিস্তার, এখানে আছে হচ্ছে 5। তাহলে আমরা লিখতে পারি 1 ও 2 তুলনা করে, 1 ও 2 তুলনা করে 1 আর 2 তুলনা করে বিস্তার এ সমান সমান হচ্ছে 5 মিটার। কোশ্চেনে বলে দিছে সবগুলা রাশি হচ্ছে এসআই এককে প্রদত্ত, তাই না ভাই? তাহলে আমাদের এটার মান হচ্ছে 5 মিটার। এবার আস্তে আস্তে আরো কম্পেয়ারে যাও, খেয়াল করো। এখানে আছে হচ্ছে 2π/λ, এই যে এখানে আছে 2π/λ, আর এখানে আছে 1.57। তাহলে লেখা হচ্ছে আবার 2π/λ সমান হচ্ছে 1.57। তাহলে এখান থেকে আমরা ল্যামডাটা বের করি, ল্যামডা সমান হচ্ছে 2π ডিভাইডেড বাই 1.57।
সুতরাং ল্যামডা দেখো কত আসে, মানে 4 আর কি, হ্যাঁ 4 মিটার। তাহলে এটা হচ্ছে আমাদের তরঙ্গ দৈর্ঘ্যটা আমরা পাইলাম। ঠিক আছে, এটা একটা অ্যান্সার, তারা তরঙ্গ দৈর্ঘ্য চাইছে। এরপরে দেখো ভাইয়া, এটা তো সিম্পল দেখাই যাচ্ছে সরাসরি, এখানে আছে ভি আর এখানে আছে 600, তার মানে বেগের মানই হচ্ছে 600। তাহলে লেখা হচ্ছে আবার বেগ ভি সমান সমান, আবার বেগ ভি সমান সমান 600.3 মিটার। এটা আরেকটা অ্যান্সার, এটা আরেকটা অ্যান্সার। এরপরে কি চাইছে তোমার কাছে? কম্পাঙ্ক। বলতো এই সমীকরণ দুইটা কম্পেয়ার করে আর কিন্তু কোনো রাশির মান বের করা যায় না, তাই না ভাইয়া? এই তিনটা জিনিসই সবসময় পাবা, বিস্তার, তরঙ্গ দৈর্ঘ্য, বেগ। এবার বাকি যে রাশিগুলো ওইগুলো হচ্ছে তোমাকে সূত্র থেকে বের করতে হবে। যেমন ভাইয়া ভি ইকুয়াল এফ ল্যামডা থেকে তুমি কম্পাঙ্ক পেয়ে যাবা। তাহলে হচ্ছে এখন ভি ইকুয়াল হচ্ছে এফ ল্যামডা, এফ ইকুয়াল হচ্ছে ভি ভাগ ল্যামডা, 600.3 ভাগ হচ্ছে 4। তাহলে এখানে এফ এর মান কত আসে? 100.07 হার্টজ। আর কি চাইছে? কম্পাঙ্ক, বেগ, এগুলাই চাইছে। আচ্ছা, পর্যায়কাল চাইছে ভাইয়া। তাহলে এটা হচ্ছে কম্পাঙ্ক, আর পর্যায়কাল যদি বের করো, আবার ক্যাপিটাল টি ইকুয়াল হচ্ছে 1/f, 1/150.07, কত আসে? 6.10 ইনভার্স সেকেন্ড। এ হচ্ছে আমাদের আরেকটা অ্যান্সার। তো ভাই দেখো, প্রতিটা সৃজনশীলের এই টাইপের কোশ্চেন গুলা থাকে, তো এত কিছু তো তোমাকে বের করতে বলবে না। যখন সৃজনশীলে আসবে, অ্যাডমিশনে যখন আসছে সবগুলা রাশি তারা বের করেছে, কারণ এক একটা ম্যাথে 10 মার্ক থাকে। আর যখন আমাদের একাডেমিকে আসবে তখন দেখবে যে একটা বা দুইটা রাশির মান বের করতে বলে, নিচে দেখবা সৃজনশীল আছে, আমরা একটু পরে দেখবো। আসো ভাই আরেকটা কোশ্চেন করি, তারপরে তোমরা একটা করো। সেকেন্ড কোশ্চেনটা উঠাও, 2 নাম্বারটা, কোশ্চেন নাম্বার 2, সবাই উঠাও এটা। আমাদেরকে দেওয়া আছে 100 sin pi x/100 minus t divided by 0.25। আসলে এটা তো একটু বুঝার আছে ভাইয়া। বলতে আমাদের যে আদর্শ সমীকরণ আমরা জানি, বলতে আদর্শ সমীকরণ আমরা দুইটা জানি। একটা হচ্ছে y ইকুয়াল a sin 2 pi by lambda vt minus x, আর একটা হচ্ছে y ইকুয়াল a sin 2 pi by lambda vt plus x। তাহলে এই জায়গায় একটু বুঝো ভাইয়া, আমাদের vt, এই যে vt এই রাশিটা, এই vt এই রাশিটা সর্বদা কি থাকতে হবে? এই রাশিটা সর্বদা কি থাকবে ভাইয়া? প্লাস থাকবে। আদর্শ সমীকরণ খেয়াল করো, টি যুক্ত যে রাশিটা আছে ভাইয়া, এক্স এর মান প্লাস হইতে পারে, কি হইতে পারে? মাইনাসও হইতে পারে, কিন্তু টি যুক্ত যে রাশিটা থাকবে এটা অলওয়েজ কি থাকতে হবে ভাইয়া? প্লাস। তুমি একটু খেয়াল করো তো ভাইয়া, এটা বলছি কেন তোমরা এবার বলো তো। এই কোয়েশনটা একটু ঝামেলা আছে, এটা বুঝতেছো কিনা? আছে না ভাই? কি ঝামেলা? টি যুক্ত যে রাশিটা সেটা কি দিয়ে দিছে? মাইনাস। তখন তোমাকে কি করতে হবে? এটাকে আগে ঠিক করতে হবে। কি করব আমরা? ভেতর থেকে একটা মাইনাস কমন দিবে। এবার বলো তো ভাইয়া, সাইনের ভেতরে যদি মাইনাস থাকে, সাইনের ভেতরে যদি মাইনাস থাকে, এই মাইনাসটা সামনে চলে আসবে, মাইনাস সাইন হয়ে যাবে। তাহলে আমরা এই ভেতর থেকে একটা মাইনাস যদি কমন নাও ভাইয়া, সেই কমনটা অ্যাকচুয়ালি কোথায় আসবে? বাইরে। তাহলে আমরা শুরুতে একটা দিয়ে দিবা হচ্ছে মাইনাস, মাইনাস 100 সাইন পাই। তাহলে এই মানটা হবে প্লাস 0.25 মাইনাস x/100।
তাহলে এটা মাথায় রাখতে হবে ভাইয়া। আদর্শ সমীকরণে টি যুক্ত রাশিটা কি ছিল ভাইয়া? দুইটা ইকুয়েশনে প্লাস ছিল, তাহলে কখনো যদি টি যুক্ত রাশিটা মাইনাস থাকে তোমার কাজ হচ্ছে আগে সেটাকে কমন নিয়ে নেওয়া। এবার বাকি কাজ আগের মতো, এই যে এটা এক্স এর সাথে যা থাকবে কমন নিয়ে নিব। কেউ বলো তো এখন কমন আসবে কত? 1/100, তাই না ভাইয়া? তাহলে আমরা 1/100 কমন নিয়ে নাও, বা ওয়াই ইকুয়াল হচ্ছে -100 সাইন π/100, আর এটাকে 1/100 দ্বারা যদি ভাগ করো এটা আসবে 400। এদিকে খেয়াল করো, টি ডিভাইডেড বাই 0.25, এই যে এখানের যে রাশিটা এটা ভাগ যাবে কত দ্বারা? 1/100 দ্বারা, তাহলে ভাগ 1/100। তাহলে বলো তো ভাইয়া এই 100টা উপর উঠে যাবে, তাহলে 100 ডিভাইডেড বাই 0.25 টি, তাহলে এটা দ্বারা এটাকে ভাগ করলে সম্ভবত আসে দেখো 400, তাই না ভাইয়া? তাহলে এটা আসবে হচ্ছে 400 মাইনাস এক্স। তাহলে দেখো তোমার আদর্শ ইকুয়েশনের মতো করে সাজানো হয়ে গেছে। এখন তুমি বলতে পারো যে ভাই আদর্শ ইকুয়েশনে তো এখানে মাইনাস ছিল না, এখানে মাইনাসটা আসছে কেন? কেউ বলতে পারো ভাই? বলতো আমরা যে তরঙ্গটা আঁকছি, বলতে এই পাশের বিস্তারটাকে আমরা কি বলি বলতো ভাইয়া? পজিটিভ বিস্তার। আর বিস্তার নেগেটিভ, এই কথার মানে এই পাশের বিস্তারটা আসছে কি বলতো ভাইয়া? নেগেটিভে। কিন্তু ভাইয়া বিস্তারটা কত? 100। আর মাইনাস দ্বারা বোঝাচ্ছে এটা কোন পাশে আছে ভাইয়া? নিচের পাশে আছে, তো মাইনাস আসতে পারে, এটা কোনো সমস্যা নেই। তাহলে লেখা হচ্ছে, আমরা জানি y ইকুয়াল হচ্ছে a sin 2π/λ vt মাইনাস এক্স। এটা 2 নাম্বার ইকুয়েশন দিলাম। 1 ও 2 তুলনা করে দেখো তো কি কি চাইছে ভাই? আচ্ছা, বিস্তার কম্পাঙ্ক সবগুলা চাইছে ওইটার মতো। তাহলে লেখা হচ্ছে সুতরাং তুলনা করে বিস্তার a ইকুয়াল হচ্ছে -100 মিটার। তারপর হচ্ছে আবার 2π/λ সমান সমান হচ্ছে π/100। দুই পাশে পাই পাই কাটা, ল্যামডা এদিকে গুণ করলে আসবে 200, তাই না ভাই? ল্যামডা ইকুয়াল আসবে হচ্ছে 200 মিটার। তারপর হচ্ছে বেগ যদি আমরা বের করি, বেগ ভি ইকুয়াল হচ্ছে 400 মিটার পার সেকেন্ড। তারপর হচ্ছে আবার ভি ইকুয়াল হচ্ছে এফ ল্যামডা। তাহলে এখান থেকে আমরা যদি এফ বের করো, এটা আসবে ভি ভাগ ল্যামডা। তাহলে ভি এর জায়গায় মান বসাও 400, আর ল্যামডা হচ্ছে 200। এখান থেকে আমরা এফ পাচ্ছি 2 হার্টজ। আর পর্যায়কালটা বের করো, আবার টি ইকুয়াল হচ্ছে 1/f, 1/2, 0.5 সেকেন্ড। তাহলে দেখো এই ম্যাথটা দিয়ে আমরা নতুন একটা জিনিস শিখলাম, সেটা কি? যে ভিটি অর্থাৎ টি যুক্ত যে রাশিটা, এটা সর্বদা কি রাখতে হবে ভাইয়া? প্লাস। কখনো যদি মাইনাস থাকে মাইনাস কমন নিয়ে তারে প্লাস বানায় নিবা। একটা অঙ্ক তোমরা করো সবাই, 3 নাম্বারটা, 3 নাম্বার কোশ্চেনটা করো, 3 নাম্বারটা সবাই করো। এটা একটু নিজে রাখো। বলতে এখানেও কিন্তু একটা মাইনাস কমন নেওয়া লাগবে, তাই না ভাই? টিটা কিন্তু মাইনাস আছে, টি থাকতে হবে প্লাসে।
এটা ভাগ করলে মনে হয় 6টি আসে, তাই না ভাই? নিজেরা করো ভাই, বোর্ডে তাকানোর দরকার নেই। বুঝিনি। ল্যামডা কত আসছে? ল্যামডা ল্যামডা হার্টস, ওকে। আচ্ছা, তারপর বেগ হচ্ছে 600 মিটার পার সেকেন্ড। তাহলে হচ্ছে আবার, দেখো অঙ্কগুলো একদম সহজ ভাই। জাস্ট ছোট্ট দুইটা নিয়ম মাথায় রাখলে, একটা হচ্ছে কি এক্স এর সাথে যা থাকবো কমন নিব, আর ভিটিটা পজিটিভ আছে কিনা এটা খেয়াল রাখবা। তাহলে এখান থেকে এফটা বের করো, ভি ভাগ ল্যামডা 600 ভাগ 66.67, কত? 9 হার্টস। আচ্ছা আসলে আমরা পরের কোশ্চেনটা যাই, 4 নাম্বারটায়। তো এগুলো ছিল একই টাইপের ইকুয়েশন, যেগুলো হচ্ছে আমরা যে কালকে অগ্রগামী তরঙ্গের সমীকরণটা প্রমাণ করছিলাম ওই ম্যাথটা থেকে, ওই ইকুয়েশনটা থেকে। এখন আসলে ভিন্ন টাইপের কিছু ম্যাথ দেখে। 4 নাম্বার কোশ্চেনটা আসলে রুয়েট 2017-18 যেটা আসছে 4। দেখো এটাও সুন্দর একটা ম্যাথ দিছে, তোমরা পড়লেই দেখবা। এখন নিচে সিরিয়ালে যে ম্যাথগুলো আছে ভাইয়া, এগুলো হচ্ছে আমরা ক্লাস 9-এর যে ইকুয়েশনটা শিখছিলাম ভি ইকুয়াল এফ ল্যামডা, ওই ইকুয়েশনে কিন্তু অঙ্কগুলো একটু মডিফাই হয়ে আসছে আর কি, একটু অন্যভাবে। দেখো খেয়াল করো, বলা হচ্ছে কোন পাইলট ভূমির সমান্তরালে প্লেনে করে প্রতি ঘন্টায় 200 কিলোমিটার বেগে যাচ্ছিলেন। পাইলট প্লেন থেকে একটা বন্দুক ফায়ার করলেন এবং মাটি থেকে এর প্রতিধ্বনি 3 সেকেন্ড পরে শুনলেন। বলতে এই কথার মানে ফায়ার করার পর 3 সেকেন্ড, বুঝছি ভাইয়া? ফায়ার করার পর 3 সেকেন্ড শুনলেন। বাতাসের শব্দের বেগ 340 মিটার পার সেকেন্ড হলে ভূমি থেকে প্লেনের উচ্চতা নির্ণয় করো। সুন্দর একটা প্রশ্ন। আসলে আমরা এখানে যদি একটু দেখি, কোশ্চেন নাম্বার 4। আমরা মনে করলাম এই হচ্ছে আমাদের বিমান, ঠিক আছে, ভূমির সমান্তরালে যাচ্ছে বলছে। আমরা মনে করলাম এই হচ্ছে আমাদের বিমানটা, তো এটা ভূমির সমান্তরালে যাচ্ছে, ঠিক আছে। তো কত বেগে যাচ্ছে এটা আমাদেরকে বলে দিছে, তাহলে আমরা ধরে নিলাম ভি সমান সমান হচ্ছে 200 কিলোমিটার পার আওয়ার। বিমানটা 200 কিলোমিটার পার আওয়ার বেগে যাচ্ছে, তাহলে মিটার পার সেকেন্ডে নিলে কত আসে দেখো, 5.56, 55.56 মিটার পার সেকেন্ড। তাহলে এটা হচ্ছে আমাদের বিমানের বেগ। তাহলে বিমানটা ভূমির সমান্তরালে আমরা ধরে নিলাম এই বরাবর যাচ্ছে, আর এটা ধরলাম আমরা মাটি, ভূমির সমান্তরালে যাচ্ছে। তাহলে এটা হচ্ছে ভূমি। এখন বিমানটা এখান থেকে একটা বন্দুক ফায়ার করছে বলছে। এখন বলো তো ভাই, এখানে বোঝার বিপরীতটা হচ্ছে, তুমি যখন এখান থেকে একটা বন্দুক ফায়ার করবা, বলতে সেই শব্দটা কয় দিকে যাবে? খালি নিচে আসবে না চারোদিকে যাবে? বলতে আমি যে কথা বলতেছি এই শব্দটা কি খালি সামনে যাচ্ছে? না, এটা গলীয় ভাবে চারদিকে কিন্তু যাচ্ছে। তাহলে এইখানে যে শব্দটা হচ্ছে ভাই, এখানে একটা রাত ছবি দেখাই। মনে করো এটা হচ্ছে আমাদের বিমানটা, বিমান এখানে একটা শব্দ তৈরি করছে, আর এটা হচ্ছে মাটি। তাহলে বিমান যে শব্দটা তৈরি করছে ভাইয়া, একটা শব্দ তো খাড়া নিচের দিকে আসবে, বাড়ি খেয়ে আবার উপরে যাবে,
একটা শব্দ এই দিকে যাবে, এটা তো কোথাও বাড়ি খাবে না। একটা শব্দ এই দিকে যাবে, একটা শব্দ এই দিকে আসবে। বলতো এইটা যে এই দিকে আসবে, এটা প্রতিফলিত হয়ে আবার এই দিক বরাবর চলে যাবে। কারণ তোমরা আলো অধ্যায়ে পড়ছো, আলো প্রতিফলনের সূত্রগুলা পড়ছো, যে যেই কোণে পড়ে সেই কোণে কি হয়, প্রতিফলিত হয়। তাহলে এটা যদি তির্যক ভাবে আসে, এটা আবার এই দিকে কি ব্যাক করবে ভাই? না, এটা যদি 10 ডিগ্রিতে আসে, এটা অবিলম্বের সাথে 10 ডিগ্রিতে আবার ওইদিকে চলে যাবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া, এখানে তো অনেকগুলো আলো ভাইয়া দেখাইছি, তোমার কাছে ভাইয়া প্রশ্ন, কোনটা সে প্রতিধ্বনি হিসাবে শুনবে? কোনটা? আচ্ছা, কেউ বললো সোজাসুজিটা, তারপরে আচ্ছা ও বললো এইটা, আর এটা শুনবে, খেয়াল করো, সে প্রতিধ্বনি শুনবে এটা। ভাই প্লেন তো এখানে নাই রে ভাই, সে তো বন্দুক ছুড়ে এখানে দাঁড়ায় থাকে না, বলেই তো দিচ্ছে 200 কিলোমিটার/আওয়ার চলতেছে। সে যেহেতু গতিশীল, সে তো এখানে দাঁড়ায় থাকে নাই। যদি দাঁড়ায় থাকতো সে অবশ্যই এটা যাইতো, এটা তার কাছে ব্যাক করতো, এটাই শুনতো। কিন্তু সে তো এটা শুনবে না, সে যেহেতু ফায়ার করে, সে রানিং এ আছে ভাইয়া, তির্যক ভাবে যেটা ভূমিতে এসে আঘাত করবে, সে যখন আবার এই পয়েন্টে চলে আসবে ভাইয়া, সে যখন আবার এই পয়েন্টে চলে আসবে, এই শব্দটা সে প্রতিধ্বনি হিসাবে শুনতে পাবে। বুঝছি ভাই? তাহলে এইটারই, এই যে এইখান থেকে আসবে আর এখান থেকে যাবে, এই টোটাল সময়টাই কয় সেকেন্ড ভাইয়া? 3 সেকেন্ড। বুঝছি ভাই ছবিটা? তাহলে আসো আমরা এই ছবিটা আঁকি। তো এখানে একটা দেখালাম, এখানে এসে শব্দটা আসলো, আর এইখানে শব্দটা আবার ব্যাক করলো, আর বিমানটা হচ্ছে এখানে আছে, বিমানটা হচ্ছে এখানে আছে, ঠিক আছে, বিমানটা হচ্ছে এখানে আছে। এখন ভাই একটা কমন কোশ্চেন এই ম্যাথটা করাইতে গেলে, ওই জন্য আজকে আগে এটা বুঝাইছি। যখনই ধরে ছবিটা এটা এঁকে ফেলতাম, যে ভাই শব্দটা এভাবে আঁকলেন কেন, সাধারণত আমরা নিচে আঁকি, নিচে উঠাই, তাই না ভাই? তাহলে এটাই ভাইয়া এখান থেকে বুঝাইছি, শব্দ চারদিকেই যাবে, কিন্তু সে শুনবে কোনটা প্রতিধ্বনি হিসাবে, যেটা তির্যক ভাবে আসবে। বুঝছি ভাই? ওই কারণে আমরা তির্যক ভাবে যে শব্দটা আছে সেটা আমরা দেখালাম। এখন ভাই আমরা যদি আসি, বিমানের উচ্চতাটা বের করতে বলছে, তাহলে অ্যাকচুয়ালি উচ্চতা কোনটা? যে মাটি থেকে তার অবস্থানে সরাসরি ডট ডট দেখো, তাহলে এটা আমাদেরকে বের করতে বলছে, দেখো তো বুঝো কিনা। বলতে এইটাই তো মাটি থেকে বিমানটার উচ্চতা, তাই না ভাই? আমাদেরকে এটা বের করতে বলছে। তা আমরা ধরে নিলাম বিমানটা হচ্ছে এই বিন্দু থেকে বন্দুক ফায়ার করছে, আর 3 সেকেন্ড পর বি বিন্দুতে বন্দুকের শব্দটা শুনতে পাইছে, আর শব্দটা এসে মাটিতে হিট করছে যে পয়েন্টে, সেটা আমরা ধরে নিলাম ও, আর এখানে একটা গতিপথের একটা পয়েন্ট দেখাইলাম, মনে করো সি। তাহলে ধরি বিমানটি এ বিন্দুতে বন্দুক ফায়ার করার 3 সেকেন্ড পর বি বিন্দুতে প্রতিধ্বনি শুনতে পায়, আমরা ধরে নিলাম বিমানটি এ বিন্দুতে বন্দুক ফায়ার করার 3 সেকেন্ড পর সে বি বিন্দুতে হচ্ছে প্রতিধ্বনি শুনতে পাইছে। তাহলে বলো তো ভাইয়া, 3 সেকেন্ডে শব্দ গেছে কতটুক ভাই? এও প্লাস ও বি, শব্দ গেছে লাল দূরত্বটা, আর বিমান গেছে কতটুক ভাইয়া? এ বি। তাহলে লেখা হচ্ছে বিমানের অতিক্রান্ত দূরত্ব, বিমানের অতিক্রান্ত দূরত্ব, দূরত্ব এ বি সমান সমান হচ্ছে ভিটি, বা এ বি সমান সমান 55.56 ইন্টু হচ্ছে টি। তাহলে সুতরাং এ বি সমান সমান দেখো কত আছে, 166.67 মিটার। বিমান গেছে এত মিটার দূরত্ব অতিক্রম করছে। এখন আসো ভাই আমরা শব্দের অতিক্রান্ত দূরত্বটা বের করি। দেখো শব্দের অতিক্রান্ত দূরত্ব, শব্দের অতিক্রান্ত দূরত্ব, ক্রান্ত দূরত্ব, এখানে একটু খেয়াল করি, শব্দ কতটুক গেছে,
শব্দ গেছে হচ্ছে এ ও প্লাস কত ভাইয়া ও বি, তাহলে হচ্ছে এ ও প্লাস হচ্ছে ও বি সমান সমান, খেয়াল করো ভাইয়া এই ডিস্টেন্সটাকে আমরা এক্স ধরলাম, এটাও তাইলে হবে কত এক্স। তাহলে আমরা এখানে লেখা হচ্ছে এক্স প্লাস এক্স সমান সমান হচ্ছে 2x। তাহলে শব্দের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 2x। আর শব্দের যে বেগ ভাইয়া সেটা তারা বলে দিছে ভেলোসিটি অফ এ দ্বারা প্রকাশ করলাম, মনে করো শব্দের বেগটা, বায়ুতে শব্দের বেগ কত দিচ্ছে দেখো 340 মিটার পার সেকেন্ড। 340 মিটার পার সেকেন্ড শব্দের বেগটা আমাদেরকে বলে দিছে। তাহলে হলো তো ভাই আমরা কি এটা লিখতে পারি কিনা, সুতরাং 2x বলতো 2x মানে কি শব্দের অতিক্রান্ত দূরত্ব সমান হচ্ছে ভি এ টি, বা এক্স ইকুয়াল হচ্ছে ভি এ টি ডিভাইডেড বাই 2। তাহলে এখান থেকে ভি এ হচ্ছে 340 গুণ 3 ভাগ 2। তাহলে দেখো তো ভাইয়া এক্স এর ভ্যালুটা কত আসে, 510 মিটার। এবার আসো ভাইয়া হালকা করে এখানে যে দুইটা ত্রিভুজ আছে যে কোনো একটা ত্রিভুজকে যদি আমরা হালকা করে শেড করে দিই, হালকা করে একটু শেড করে দাও। এখন তোমাদের কাছে ভাইয়ের প্রশ্ন, বলতে এটা একটা সমকোণী ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজটার তুমি এক্স এর মান জানো, এই বাহুটার মান জানো, এইটার মান জানো, এই যে দেখো বিসি বলতে এ বি এর অর্ধেকই কি হবে বিসি, তাহলে এটার মানও জানো। তাহলে এখন এই যে হাইটটা আমরা বের করে নিয়ে আসতে পারবো, বুঝছো? তাহলে লেখা হচ্ছে ত্রিভুজ ও বিসি এ, ত্রিভুজ ও বিসি এ ওবি স্কয়ার সমান সমান হচ্ছে ওসি স্কয়ার প্লাস হচ্ছে বিসি স্কয়ার। তাহলে ও বি, ও বি, ও বি মানে কি ভাইয়া একটু একটু ছবিতে ও বি মানে কি এক্স, তাই না ভাই? তাহলে এক্স এর মান তো আমরা বের করছি 510, তাহলে 510 স্কয়ার সমান সমান ওসি, ওসি মানে এইচ, তাহলে এসি স্কয়ার প্লাস হচ্ছে বিসি, বিসি হচ্ছে এ বি এর অর্ধেক, তাহলে হচ্ছে এ বি ভাগ হচ্ছে 2 তার স্কয়ার, 510 স্কয়ার মাইনাস, আচ্ছা সমান সমান এসি স্কয়ার প্লাস এ বি আমরা বের করছি 166.67 ডিভাইডেড বাই 2 তার স্কয়ার। তাহলে এইখান থেকে যদি আমরা এইচ বের করি রুট ওভার 510 স্কয়ার মাইনাস 166.67 ভাগ হচ্ছে 2 তার স্কয়ার। তাহলে দেখো কত আসে এইচটা, আরেকবার ভাই কোনটা, ভি এ, হ্যাঁ কার জন্য সরণ না দূরত্বই তো অতিক্রান্ত দূরত্ব। আমরা বলি এই রাস্তায় যা আসছে তাহলে তার এই রাস্তাটা কতটুকু লাগছে, তাই না? তাহলে এই রাস্তাটা অতিক্রম করতে তার কত সময় লাগছে, এই দূরত্বটা কত, তাহলে এস ইকুয়াল ভিটি দূরত্ব, তাহলে ওইটা কত আসে দেখো 503.145, তাহলে লেখা হচ্ছে 503.145 মিটার। আচ্ছা 5 নাম্বার যে কোশ্চেনটা আসে, কোশ্চেন নাম্বার 5 দেখো এটা তোমরা 9-10 এ করছো। বলা হচ্ছে বায়ু ও পানিতে 300 হার্টজ কম্পাঙ্কের একটি শব্দ তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 4.16। বায়ুতে শব্দের বেগ 352 মিটার পার সেকেন্ড হলে পানিতে শব্দের বেগ কত? তার আমরা যদি এটা আসি, বায়ুতে শব্দের বেগ দেওয়া আছে, যাই হোক দেখো যেহেতু
বলতে আমরা লাস্ট ক্লাসে পড়ছিলাম ভাইয়া, শব্দের বেগ সবচেয়ে বেশি সলিডে, তারপরে তরলে, আর সবচেয়ে কম হচ্ছে কোথায় ভাইয়া, এয়ারে। তাই যেহেতু ভি ডাব্লিউ গ্রেটার দেন হচ্ছে ভিএ, অর্থাৎ তরলে শব্দের বেগ তোমার বায়ুর চেয়ে বেশি, তাই তাই এদিকে খেয়াল করো। আমরা পাশে যদি একটু দেখায় দিই, আমরা তো জানি ভি ইকুয়াল এফ ল্যামডা, তাহলে এইখান থেকে ল্যামডার সাথে ভি এর রিলেশনটা যদি দেখো, ভি ভাগ এফ, তাহলে এইখান থেকে আমরা বলতে পারি ল্যামডা সমানুপাতিক হচ্ছে ভি। তাহলে ভাইয়া খেয়াল করো তো, ভি ডাব্লিউ যেহেতু বড়, তার মানে অবশ্যই ল্যামডা ডাব্লিউ কি হবে, বড়, তাই ভি ডাব্লিউ গ্রেটার দেন হচ্ছে ল্যামডা ডাব্লিউ গ্রেটার দেন হচ্ছে ল্যামডা এ, অর্থাৎ আমাদের পানিতে তরঙ্গ দৈর্ঘ্যটা বেশি হবে। এখন খেয়াল করো তো, তারা বলছে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য, তাহলে প্রশ্ন মতে ডেল ল্যামডা সমান সমান হচ্ছে 4.16, এটা তোমাকে বলে দিছে। তাহলে এখন এইটা বোঝা লাগবে একটু, যে আমাদের ল্যামডা ডাব্লিউ মাইনাস ল্যামডা এ লিখবো নাকি ল্যামডা এ মাইনাস ল্যামডা ডাব্লিউ লিখবো। এটা লেখার জন্য তোমাকে এই রিলেশনটা ম্যাথের শুরুতে দেখায় দিতে হবে, বুঝছি ভাই? যেমন তুমি এখন দেখতেই পাচ্ছ ল্যামডা ডাব্লিউ বড়, তাই ল্যামডা ডাব্লিউ থেকে ল্যামডা এ মাইনাস যাবে, তাহলে হচ্ছে ল্যামডা ডাব্লিউ মাইনাস ল্যামডা এ সমান সমান হচ্ছে 4.16। এবার খেয়াল করো ভাইয়া, এই জায়গায় ল্যামডার একটা মান বের করে রাখছি, ল্যামডা ইকুয়াল হচ্ছে ভি বাই এফ, তাহলে ল্যামডা ডাব্লিউ এর জায়গায় আমরা লিখতে পারি ভি ডাব্লিউ বাই এফ মাইনাস ভি এ বাই এফ সমান সমান হচ্ছে 4.16। লাস্ট ক্লাসে ভাইয়া দুইটা নোট লিখে দিছিলাম, যে মাধ্যম যখন চেঞ্জ হয় তখন কম্পাঙ্ক দুইটা কি থাকে, সেম। তাহলে এফ আর এফ দেখো সেম লিখছি, তাহলে এইখান থেকে আমরা 1/f কমন নিয়ে নেব, তাহলে 1/f কমন নিলে ভি ডাব্লিউ মাইনাস ভি এ 4.16, তাহলে এফটাকে ওইদিকে গুণ করে দাও, তাহলে ভি ডাব্লিউ মাইনাস ভি এ 4.16, তাহলে ইন্টু এফ, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে ভি ডাব্লিউ সমান সমান 4.16 এফ প্লাস হচ্ছে ভি এ, ভ্যালু বসায় দাও, ভি ডাব্লিউ সমান সমান 4.16, ফ্রিকোয়েন্সি তোমাকে বলে দিছে দেখো 300 হার্টজ, তাহলে 300 প্লাস হচ্ছে ভি এ, এটা হচ্ছে 352, তাহলে এখান থেকে আসে ভি ডাব্লিউ সমান সমান হচ্ছে 1600 হার্টজ। আচ্ছা, মিটার পার সেকেন্ড। এখন তোমরা দেখতে পাচ্ছ ভাইয়া অঙ্কটা এমসিকিউতে কয়েক জায়গায় আসছে, তো তোমরা চাইলে সরাসরি এই কোশ্চেন দিয়ে আমরা এমসিকিউতে আসলে অঙ্কটা করে ফেলবো। ভি ডাব্লিউ সমান সমান হচ্ছে ডেল ল্যামডা এফ প্লাস হচ্ছে ভি এ, তাহলে এই রিলেশন দিয়ে মুখস্থ রাখবা, তাহলে সরাসরি এমসিকিউ করে ফেলতে পারবো এখান থেকে। তাহলে ভি ডাব্লিউ সমান সমান হচ্ছে ডেল ল্যামডা এফ প্লাস হচ্ছে ভি এ, এখানে মান বসাইলে সরাসরি তোমার অ্যান্সার চলে আসবে আর কি। যে তোমার যেমন ভাইয়া এখান থেকে তো তুমি পারবা, পানিতে বললে বায়ুতে চলে আসবে, বায়ুতে বললে পানিতে চলে আসবে, খালি এই রিলেশনে মান বসাইলেই হবে, বুঝছি ভাই? এটা সরাসরি মুখস্থ রাখবা, যেহেতু এই ম্যাথগুলো ভর্তি পরীক্ষা অ্যাডমিশনে আমাদের হচ্ছে এমসিকিউতে থাকে। আসো 6 নম্বর কোশ্চেনটা দেখি। বলা হচ্ছে কোন মাধ্যমে 640 হার্টজ ও 480 হার্টজ কম্পাঙ্কে দুটি শব্দ তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 1 মিটার হলে ওই মাধ্যমে শব্দের বেগ কত। এখানে একটু খেয়াল করো, কোন মাধ্যম বলছে মানে একই মাধ্যমে আর কি, কোন একটা নির্দিষ্ট মাধ্যমে। তাহলে আমরা লাস্ট ক্লাসে পড়ছি ভাইয়া, মাধ্যম যদি সেম হয় তাহলে হচ্ছে একই শব্দের জন্য তোমার বেগ কি হবে ভাইয়া, সমান হবে। কম্পাঙ্ক ভিন্ন হইতে পারে কিন্তু বেগ সমান হবে। তাহলে আসো আমরা এখান থেকে আসি কোশ্চেন নাম্বার 6। কোশ্চেন 6, তা আমরা এখানে পাশে একটু লিখে দিচ্ছি, F1 সমান সমান হচ্ছে 640 হার্টজ, তারপর হচ্ছে F2 সমান সমান হচ্ছে 480 হার্টজ। আমরা জানি
জানি ভি ইকুয়াল হচ্ছে এফ ল্যামডা, তাহলে এফ ইকুয়াল হচ্ছে ভি বাই ল্যামডা, সুতরাং এফ সমানুপাতিক হচ্ছে 1/λ। ওই যে ভাই রিলেশনটা দেখাইতে হবে কে বড় কে ছোট, যেহেতু f2 লেস দেন f1, তাই বলতো ভাইয়া যেহেতু ব্যস্তানুপাতিক রিলেশন, তাহলে f2 যদি ছোট হয় তাহলে λ2 হবে বড়, তাই λ2 গ্রেটার দেন হচ্ছে λ1। এখন আসো আমাদেরকে বলছে তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 1 মিটার, তাহলে প্রশ্ন মতে ডেল ল্যামডা ইকুয়াল হচ্ছে প্রশ্ন মতে ডেল ল্যামডা সমান সমান হচ্ছে 1 মিটার, তাহলে এখানে আসবে λ2 মাইনাস λ1 ইকুয়াল হচ্ছে 1। λ2 মানে কত আসবে, λ2 মানে আসবে ভি ভাগ এফ, f2 মাইনাস ভি ভাগ f1 সমান সমান 1। এই জায়গায় খেয়াল করো তো ভাইয়া, এই জায়গায় আমরা দুইটা ভি কি লিখছি ভাইয়া, সেম, কারণ একই মাধ্যম। তাহলে দেখো দুইটা অঙ্ক পর পর দিছি, তাহলে একটা ভিন্ন মাধ্যমের জন্য আর একটা হচ্ছে একই মাধ্যমের জন্য। তাহলে আমরা এখান থেকে ভি কমন নিয়ে নাও, তাহলে ভি কমন নিলে 1/f2 মাইনাস 1/f1 সমান সমান হচ্ছে 1। তাহলে এখানে ভ্যালুগুলো বসায় দাও, তাহলে ভি সমান সমান ভি ইন্টু 1/f2 1/480 মাইনাস f1 1/640 ইকুয়াল হচ্ছে 1। একটু ক্যালকুলেট করে দেখো বি কত আসে। হ্যাঁ, 1920। এটা আসে আসে না? আচ্ছা, এটাকে আবার 1/, করতে হবে না, ওই পাশে নিয়ে ভাগ দিতে হবে তো। আচ্ছা, 7 নাম্বারটা আসো দেখো ভাইয়া, সুন্দর আরেকটা প্রশ্ন দিছে শাহজালালে। বলা হচ্ছে দুটি সুর শলাকার কম্পাঙ্কের পার্থক্য 218 হার্টজ। বাতাসে শলাকা দুটি যে তরঙ্গ উৎপন্ন করে তাদের একটির 2টি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য অপরটির 3টি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যের সমান। শর্তটা বুঝছি ভাই, অর্থাৎ একটা 2টি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য মানে 2λ, আর একটা 3টি পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যের সমান মানে 3λ, মানে 2λ 3λ কি ভাইয়া সমান। তো বলছে শলাকা দ্বয়ের কম্পাঙ্ক নির্ণয় করো, তাহলে আমাদেরকে শলাকা দুইটার কম্পাঙ্ক বের করতে বলছে। তাহলে আমাদেরকে ফার্স্টে বলা হচ্ছে প্রশ্ন মতে 2λ1 ইকুয়াল হচ্ছে 3λ2, বা λ1 ইকুয়াল হচ্ছে 3/2λ2, বা λ1 ইকুয়াল হচ্ছে 1.5λ2। আগে এই পর্যন্ত আসো। তাহলে একটা 2টা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্য আর একটা 3টা পূর্ণ তরঙ্গ দৈর্ঘ্যের সমান। এখন আসে এই ম্যাথটার সবচেয়ে ইম্পর্টেন্ট যে শব্দটা বলছে ভাইয়া তারা, যেটা আমাদেরকে অনেকেরই চোখে পড়ে না। বলতো যে দুইটা শব্দ আছে এটা কোথায় আছে বলে দিছে, বাতাসে বলছে না ভাই। তাহলে বলতো যেহেতু বাতাসে, তাহলে এদের বেগ কি হবে, সেম হবে। তাহলে যেহেতু একই মাধ্যমে অবস্থিত, যেহেতু একই মাধ্যমে তাহলে ভাইয়া অবশ্যই লিখতে পারি v1 ইকুয়াল কত, v2, তাহলে তাদের বেগ দুইটা কি হবে, সমান হবে। তাহলে ভাইয়া আমরা এখানে অবশ্যই লিখতে পারি f1 λ1 ইকুয়াল হচ্ছে f2 λ2। এখান থেকে খেয়াল করো তো ভাইয়া, f1 λ1 এর উপর একটা মান বের করে রাখছি 1.5 λ2, f2 ইন্টু হচ্ছে λ2। তাহলে ভাইয়া λ2 কাটা গেল, তাহলে f2 ইকুয়াল হচ্ছে 1.5 f1। তাহলে এই শর্তটা বলা নাই কিন্তু ম্যাথে, তাই না ভাই, যে তাদের বেগ সমান, এটা বলা নাই, এটা তোমার বুঝে নিতে হয়েছে যেহেতু একই মাধ্যমে আছে, তাহলে তাদের বেগ সমান। ওইখান থেকে আমরা f1 এবং f2 এর মধ্যে একটা রিলেশন বের করলাম, এবং আচ্ছা এটা তো মনে দিয়ে দিছে, আর তো কিছু করা লাগবে না নাকি? আচ্ছা, পার্থক্য দেওয়া আছে। তাহলে ভাইয়া তুমি তো বুঝেই গেছো f2 আর f1 এর মধ্যে বড় কে ছোট কে। তাহলে লেখা হচ্ছে প্রশ্ন মতে
f2 মাইনাস f1 মানে তরঙ্গ কম্পাঙ্ক দুইটার পার্থক্য তারা বলে দিচ্ছে 218 হার্টজ, তাহলে 218 f2 মাইনাস f1 হচ্ছে 218 হার্টজ। এখন ভাই তুমি f2 এর একটা মান বের করে রাখছো, f2 এর এই মানটা আমি এখানে বসাই দেব, তাহলে 1.5 f1 মাইনাস f1 সমান হচ্ছে 218 বা 0.5 f1 সমান হচ্ছে 218, তাহলে f1 দেখো একটার মান চলে আসছে কত 436 হার্টজ। তো তোমাকে তারা ফ্রিকোয়েন্সি দুইটা জিজ্ঞেস করছে কোনটার কত, তাহলে একটা পাইছি, তাহলে এইখান থেকে আবার f2 এর মানটা আমরা পাবো। জানা আসছো আজকে তো ক্লাস শেষ হয়ে যাবে, দাঁড়াও এক মিনিট দাঁড়াও। তাহলে হচ্ছে আবার f2 সমান সমান হচ্ছে 1.5 ইন্টু হচ্ছে 436, কত আসে ভাই 644 হার্টজ। দেখো সুন্দর একটা ম্যাথ, মেন কনসেপ্টটাই হচ্ছে এই জায়গা থেকে শুরু হয়েছে। তারপর 8 নাম্বারটা আসো, বলা হচ্ছে কোন তরঙ্গের বিস্তার 0.4 মিটার হলে t=t/4 সময়ে কম্পনের উৎস হতে x=λ/8 দূরত্ব অবস্থিত বিন্দুর সাম্য অবস্থান হতে সরণ কত? কি চাইছে বলো তো ভাইয়া, কি চাইছে? হ্যাঁ না, সাম্য অবস্থান থেকে সর্বোচ্চ সরণ কত যদি বলতো সেটা হচ্ছে বিস্তার, ওয়াই চাইছে। ওই যে আমরা কালকে যে ওই যে আদর্শ কি জানো বলে অগ্রগামী তরঙ্গের সমীকরণটা প্রমাণ করছিলাম, বলতো ওইখানে প্রত্যেকটা জায়গায় আমরা লিখছিলাম না সরণ সরণ, তাই না ভাইয়া? তার মানে সাম্য অবস্থান থেকে এই যে এরকম আর কি জিনিসটা, এই হচ্ছে মনে করো তরঙ্গটা তোমার, এ হচ্ছে তরঙ্গটা, তাহলে তোমাকে বলছে এইখান থেকে x=λ/, কত বলছে 8 মিটার দূরত্বে মনে করো তুমি এই যে এই পয়েন্টটা আছে, তাহলে এটা সাম্য অবস্থান থেকে কতটুকু সরণ হয়েছে এটা তোমাকে বের করতে বলছে, মানে y এর মানটা বের করতে বলছে। বুঝছি ভাই? তাহলে আসো আমরা যদি আসি, আমাদের কি কোশ্চেন নাম্বার 8, y = a sin 2π/λ ইন্টু হচ্ছে vt মাইনাস x, কোনটা? এটা তো কালকেই বলছি যে একটা ইকুয়েশনে t এবং x থাকলে অগ্রগামী তরঙ্গ, তোমার তো এখানে t এবং x দুইটাই আসছে তাই না ভাই? আচ্ছা এখন বলো তো ভাইয়া, এটা একটা সমীকরণ ছিল, আরেকটা সমীকরণ এটা ছিল না, a sin ω t মাইনাস হচ্ছে 2π/λ ইন্টু হচ্ছে x, আরেকটা ইকুয়েশন ছিল এটা। এখন প্রশ্ন হচ্ছে যে ভাই বুঝে গেলেন কেমনে এটাই আসবে, কারণ তোমার ভ্যালু দুইটা, বলতো টি এর যে মানটা দিচ্ছে তারা, টি এর মান দিচ্ছে ক্যাপিটাল টি বাই কত 4, বলতো ওমেগাকে ভাঙাইলে আসে 2π/ক্যাপিটাল টি, আবার এক্স এর যে ভ্যালুটা দিছে ভাইয়া সেটা দিচ্ছে λ/8, তাহলে এই যে এখানে 1/λ নিয়ে আসছি। বুঝছি ভাই? তাহলে এই ইকুয়েশনে আমরা এখন ভ্যালুগুলা বসাও, তাহলে a এর জায়গায় মান বসাও ভাইয়া, y = a 0.4 বলছে মনে হয়, sin ওমেগা মানে হচ্ছে 2π/ক্যাপিটাল টি ডট হচ্ছে t মাইনাস 2π/λ ইন্টু হচ্ছে x, তাহলে এইখানে আমরা যদি ভ্যালু বসাও বা y সমান সমান হচ্ছে 0.4 sin 2π/ক্যাপিটাল টি ডট টি এর জায়গায় মান বসাও t/4 মাইনাস 2π/λ ইন্টু হচ্ছে x, x এর জায়গায় মান বসাও λ/8 বা y সমান সমান 0.4 sin টি কাটা এটা কাটা, তাহলে থাকবে π/2 মাইনাস λ কাটা এটা কাটা, তাহলে থাকবে হচ্ছে π/4 বা y সমান সমান 0.4 sin π/4, তাহলে ভাইয়া π/4 মানে হচ্ছে 45 ডিগ্রি। হ্যাঁ
আচ্ছা আচ্ছা, সাইন হোক কজ হোক মান তো সেম, সাইন 45 কজ 45 সেম না। আর ভাইয়া কিছু করি না এখানে, মনে মনে যে এটা তো 90 ডিগ্রি, এটা π/4 কোয়াড্রেন্ট হিসাব করি না, 90 থেকে 45 দিয়ে করে 45 লিখি। আর তুমি কোয়াড্রেন্ট হিসাব করলে এটা কজ, কোনো সমস্যা নেই, সাইন লেখো কজ লেখো, কোনো প্রবলেম নেই ভাই, জাস্ট এটা থেকে এটা বিয়োগ করে দিচ্ছি, বুঝছি। আচ্ছা, তাহলে 1/√2, তাহলে 0.4 কে √2 দ্বারা ভাগ দাও, কত আসে? 0.4 কে √2 দ্বারা ভাগ দাও, 0.28 মিটার। অবশ্যই পারতাম, কিন্তু এটা দিয়ে ওটা করা সুবিধাজনক নয়, তাই ওগুলা করাই নাই। এবার আসো আমরা নিচের যে কোশ্চেন গুলো আছে ভাইয়া, দেখো এখানে আমাদের সৃজনশীল গুলো একটু খেয়াল করো, এগুলা করানো লাগবে না, তোমরাই পারবে, একটা একটা করে ভাইয়া জাস্ট বলি। 9 নাম্বার যেটা আছে বরিশাল বোর্ড 2019, এখানে 19-এর পরে কোনো প্রশ্ন পাবা না, লাস্ট ক্লাসও ভাইয়া বলছিলাম এটা শর্ট সিলেবাসে থাকতো না এই অধ্যায়টা, তার মানে লাস্ট কোশ্চেন হচ্ছে 2019, 20 থেকে এটা সিলেবাসে নাই। তো যাই হোক, বলা হচ্ছে এ ও বি তারকে কম্পিত করলে তরঙ্গদ্বয় উৎপন্ন হয়। দেখো দুইটা তরঙ্গের সমীকরণ দিয়ে দিছে। গ নাম্বারে বলছে এ তারে সৃষ্ট তরঙ্গের তরঙ্গ বেগ নির্ণয় করো, পারা যাবে তাই না ভাইয়া? আচ্ছা, 10-এ বলছে পি ও কিউ মাধ্যমের শব্দের বেগ 300 আর 340 মিটার পার সেকেন্ড, মাধ্যম দুটিতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য 0.2 মিটার হলে ষোড়শলাকার 50টি কম্পনে কিউ মাধ্যমে শব্দ কত দূরত্ব অতিক্রম করবে? বলতো আমাদেরকে ফার্স্টে বের করতে হবে কিউ মাধ্যমে ল্যামডা কত, তারপর হচ্ছে এন ল্যামডা, লাস্ট ক্লাসে আমরা এই সূত্রটাও পড়ছি। তারপর হচ্ছে 11 নাম্বার তোমার রাজশাহী 19, বলতো একটা তরঙ্গের সমীকরণ দেওয়া আছে, বলতে পারবে এই সমীকরণটা কোনটার ফরম্যাটে দেওয়া আছে? বলতো আমরা যে আদর্শ সমীকরণটা প্রমাণ করছিলাম ভাইয়া বলছিলাম আমাদের বইয়ের সমীকরণটা প্রমাণ করা এটা y = a sin ω t - x, এটা প্রমাণ করা। এটা ঠিক আগে কিন্তু ভাইয়া শুরু থেকে একটা ডেল রাখছিলাম না সাথে, তাহলে -ω t, তার মানে এরকম আর কি, y হচ্ছে a sin 2π/ কত আছে ভাই? এই যে দেখো 36t প্লাস হচ্ছে 0.018x প্লাস পাই, তারা যেটা দিয়ে আছে আর কি, a sin তোমাকে দেওয়া আছে হচ্ছে কই 36t প্লাস দেওয়া আছে 0.018x প্লাস হচ্ছে কত দেওয়া আছে π/4। আর প্রশ্ন হচ্ছে ভাইয়া এইটা আর আগের গুলোর মধ্যে কি কোনো ডিফারেন্স আছে? অ্যান্সার হচ্ছে না। তোমার কাজ হচ্ছে আগের মতো এক্স এর সহগটা কমন নিবা, নিয়ে তুমি আদর্শ সমীকরণটা এখানে লেখার সময় এই যে এখানে একটা কি দিবা, খালি ডেল দিবা, দিয়ে তারপরে কম্পেয়ারে যাবা। বইয়ে ডেলটা দেয় নাই, তুমি ডেলটা দিয়ে কম্পেয়ারে যাবা। এরপরের কোশ্চেনে আসো ভাইয়া, ঢাকা বোর্ড 17, দেখো বায়ু মাধ্যমে সি শূর্ষলাকা এ ও বি এর সাথে 5টি বিট উৎপন্ন করে ভাইয়া, কোনটাতে? আচ্ছা, তাহলে তো এখানে আরো সহজ ভাই, বলতে এই যে সমীকরণটা দেওয়া আছে, বলতে এটা কিসের সমীকরণ? সরণের। তাহলে এটাকে একবার ডিফারেন্সিয়েট করলে তুমি কি পাবা? বেগ, তারপরে হচ্ছে বেগের সমীকরণটা গ্রাফ আঁকা। না পারলে আমরা নেক্সট ক্লাসে অবশ্যই করে দিব, নিজের আগে চেষ্টা করো। 12 নাম্বার ঢাকা বোর্ড 17, বলা হচ্ছে বায়ু মাধ্যমে সি শূর্ষলাকাটি এ ও বি দুটি শূর্ষলাকার সাথে 5টি বিট উৎপন্ন করে। এই বিটের টপিকটা হচ্ছে এই অধ্যায়ের লাস্ট টপিক। এ শূর্ষলাকার কম্পাঙ্ক দিয়ে দিছে, বি শূর্ষলাকাতে বায়ুতে যে শব্দটা নির্গত হয়েছে সেটার সমীকরণ দিয়ে দিছে। গ নাম্বার বলছে শূর্ষলাকাতে নির্গত শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করে। দেখো প্রত্যেকটা কোশ্চেনের গ নাম্বার হচ্ছে এটা, ঘ ভিন্ন কোশ্চেন, ওই কারণে এটা দেওয়া হয় না, বুঝছি ভাই? তাহলে তোমাদের কাজ হচ্ছে এই সিকিউ গুলা নিজেরা করবা। করার পরে পরের পেজে যাও। পরের পেজে ভাইয়া দেখো আরো 17টা ম্যাথ দেওয়া আছে, ছোট ছোট ম্যাথ, এগুলো একটু করে নিবা আর কি, ঠিক আছে? সব একই টাইপেরই ম্যাথ, ঠিক আছে ভাই?